প্রিয় লিসেনার্স, আসসালামু আলাইকুম। আশা করছি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আজকে যে এপিসোডটি নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি, আশা করছি এই ঘটনাটি আপনাদের অনেক বেশি ভালো লাগবে এবং ভয়ের একটি অন্যরকম জগৎ থেকে আপনারা ঘুরে আসতে পারবেন। ঘটনা শুরু করার আগে কিছু কথা বলে দিচ্ছি। যারা আমাদের চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেননি, তারা প্লিজ আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আর প্রতিটি ভিডিওতে লাইক করে আপনাদের মূল্যবান মতামত কমেন্টের মাধ্যমে আমাদেরকে জানাতে ভুল করবেন না। আপনাদের সঙ্গে ঘটে যাওয়া বা আপনাদের পরিচিত কারোর সঙ্গে ঘটে যাওয়া ভৌতিক ঘটনাগুলিও আমাদেরকে পাঠাতে পারেন। আমাদেরকে ঘটনা পাঠানোর ঠিকানা bhuterboybd@gmail.com। এই ঠিকানায় আপনাদের সাথে ঘটে যাওয়া অথবা পরিচিত কারোর সঙ্গে ঘটে যাওয়া ঘটনাগুলি আমাদেরকে পাঠাতে পারেন। তো চলুন কথা না বাড়িয়ে আজকের মূল ঘটনায় চলে যাই। প্রিয় লিসেনার্স, আজকের এপিসোডের প্রথম যে ঘটনাটি শেয়ার করব, এই ঘটনাটি আমাদেরকে পাঠিয়েছেন আহমেদ রোহান ভাই। তার বাসা যশোর জেলা শহরেই। আর ঘটনাটি যার সঙ্গে ঘটেছিল তার নাম রমেশ। 24 বছর বয়সী একজন যুবক এই রমেশ। আর ঘটনাটি মূলত তার সঙ্গেই ঘটেছিল। ঘটনাটি ছোট কিন্তু খুবই ভয়ানক এবং রোমহর্ষকর একটি ঘটনা। ঘটনায় প্রবেশ করার আগে ঘটনার পরিবেশ সম্পর্কে একটু জানিয়ে দিচ্ছি লিসেনারদেরকে, তাহলে ঘটনাটা বুঝতে সুবিধা হবে। ঘটনাটি মূলত যশোর জেলা শহরের এয়ারপোর্ট রোডে ঘটেছিল। যশোর জেলা থেকে ওই এয়ারপোর্ট রোডের যাওয়ার হাফ কিলোমিটার আগে কিছু খোলা জায়গা রয়েছে। ওই জায়গাটিতে কোনো বসতি স্থাপনা নেই। আর তার থেকে একটু সামনের দিকে গেলেই বিশাল একটি কাশবন পাওয়া যায়। আর ওই ঘটনাটি মূলত ওই কাশবনের মধ্যেই ঘটেছিল। এবার চলে যায় মূল ঘটনায়। এই ঘটনাটি 2024 সালের নভেম্বর মাসের 1 তারিখে ঘটেছিল। এর মানে হচ্ছে মাত্র 1.5 মাস আগের একটি ঘটনা। এই রমেশ ভাই তার একটি প্রয়োজনীয় কাজের জন্য তাকে বাড়ি থেকে বের হতে হয়েছিল। তার কাজগুলো শেষ করে যখন সে বাড়ির উদ্দেশ্যে রওনা দিল, তখন অলরেডি সন্ধ্যা হয়ে গিয়েছিল। সে তার সাইকেল যোগে বাড়িতে আসছিল। বাড়িতে আসার পথেও তার কিছু কিছু জায়গায় তাকে দাঁড়াতে হয়েছিল কিছু প্রয়োজনীয় কাজগুলো সেরে নেওয়ার জন্য। সব কিছু সেরে নেওয়ার পরে তার বাড়িতে সে রওনা দেয়। তখন রাত 11টা। সে ধীরে ধীরে তার সাইকেল নিয়ে বাড়ির উদ্দেশ্যে যেতে লাগলো। সেদিনের পরিবেশটা বেশ অন্ধকার ছিল। সামান্য দূরের কোনো কিছুই সে দেখতে পাচ্ছিল না। তার হাতে থাকা স্মার্টফোনের আলোতে সে পথ থেকে বাড়িতে আসতে লাগলো। বেশ কিছু সময় সাইকেল চালানোর পরে সে এয়ারপোর্ট রোডের কাছাকাছি চলে আসে। সেখানে কোনো বসতি স্থাপনা নেই। রাস্তার চারিপাশে ফাঁকা মাঠ, মৃদু মৃদু বাতাস বইছে। বেশ কিছু সময় সাইকেল চালানোর পরে সে সেই বড় একটি কাশবনের মধ্যে ঢুকে পড়ে। সে কিছু সময় যাবার পরে রাস্তার দুই ধারে বিশাল আকৃতির 2টি শিয়াল দেখতে পান। তবে শিয়াল দেখে সে তেমন ভয় পাননি, কারণ কাশবনের মধ্যে শিয়াল থাকাটা খুবই সাধারণ একটি ব্যাপার। এখানে বড় ছোট শিয়াল থাকতেই পারে। সে এটি চিন্তা করে আবারও সামনে যেতে লাগলো। সে যখন আরেকটু সামনে গেল, তখন মৃদু স্বরে কোন একটি মেয়ের কান্নার আওয়াজ শুনতে পেল। আর এই আওয়াজটি মূলত ওই কাশবনের মধ্যে থেকেই ভেসে আসছিল। রমেশ তখন সাইকেলের গতিটা কিছুটা কমিয়ে দেন এবং ভালোভাবে শোনার চেষ্টা করেন এটি আসলে কি কোনো মানুষের কান্নার আওয়াজ নাকি অন্য কিছু। রমেশ শুনতে পেলেন এটি আসলেই একটি মেয়ের কান্নার আওয়াজ শুনতে পাচ্ছে। রমেশ এবার সাইকেলটি থামালেন। সাইকেলটি থামিয়ে সে তার মোবাইলের ফ্ল্যাশটি ওইভাবেই জ্বালিয়ে সামনে এগোতে লাগলেন। রমেশ যতই ভিতর দিকে যাচ্ছে, ততই কান্নার আওয়াজটি আরো লাউডলি সে শুনতে পাচ্ছিল। রমেশ তখন কোনো ভৌতিক কোনো বিষয় চিন্তা করেননি। সে চিন্তা করলেন এই কাশবনের মধ্যে কোনো খারাপ কিছু ঘটছে কিনা বা কোনো অসামাজিক কোনো কাজকর্ম হচ্ছে কিনা তা দেখার জন্যই সে ধীরে ধীরে যাচ্ছিলেন। রমেশ এভাবে আরেকটু সামনে গিয়ে একটি ভয়ঙ্কর দৃশ্য দেখতে পান, যে দৃশ্য দেখার মতো প্রস্তুতি তার ছিল না।
তিনি কল্পনাও করেননি তার সঙ্গে এত ভয়ানক, এত বিভৎসকর একটি ঘটনা ঘটতে যাচ্ছে। রমেশ দেখতে পেল কিছুটা মানুষ আকৃতির মতোই 6 থেকে 7 ফিট লম্বা লোমশ টাইপের কিছু একটি তার দিকে ভয়ঙ্কর দৃষ্টি নিয়ে তাকিয়ে আছে। রমেশ আরো একটা জিনিস লক্ষ্য করলেন, তার চোখ আগুনের মতো জ্বলজ্বল করছিল। তার মুখটি ছিল অনেকটা শিয়ালের মতো। তার ভয়ানক দুটি দাঁতও দেখা যাচ্ছিল। এই প্রচণ্ড অন্ধকারের মধ্যেও তার ওই দাঁতটি লাইটের মতো জ্বলজ্বল করছিল। এইরকম ভয়ঙ্কর একটি দৃশ্য দেখে রমেশ আর নিজেকে ধরে রাখতে পারেনি। সে যখনই পিছন দিকে দৌড় দিবে, ঠিক ওই সময় ওই পিশাচ টাইপের মতো ওই জিনিসটি রমেশকে আক্রমণ করে। রমেশ ভাই কিছু বুঝে ওঠার আগেই ওই পিশাচ জিনিসটি রমেশ ভাইকে কামড়াতে থাকে। রমেশ ভাইয়ের হাতে, পায়ে, পিঠে বিভিন্ন জায়গায় ওই ধারালো নখের মাধ্যমে ওই পিশাচ জিনিসটি রমেশকে আঘাত করতে থাকে। রমেশ যন্ত্রণায় অনেক জোরে চিৎকার করতে থাকে। রমেশ একবার অনেক শক্তি সঞ্চয় করে আল্লাহু আকবার বলে দৌড়াতে লাগলেন, কিন্তু আবারও ওই জিনিসটি রমেশকে ধরে ফেলে এবং রমেশকে বিভিন্নভাবে আক্রমণ করতে থাকে। রমেশের পুরো শরীর ক্ষত বিক্ষত হতে থাকে। রমেশ তার জীবন রক্ষার জন্য চিৎকার করতে থাকে। যে জায়গাটিতে রমেশের সাথে এই ঘটনাটি ঘটেছিল তার থেকে 300 ফিট দূরেই আর্মির ক্যান্টনমেন্ট ছিল, আর ওই ক্যান্টনমেন্টের পাশেই 2জন নাইট গার্ড ছিল। নাইট গার্ডটি ক্যান্টনমেন্টের এক পাশে এক নাইট গার্ড এবং ক্যান্টনমেন্টের অপর দিকে একজন নাইট গার্ড। 2 নাইট গার্ডের মাঝামাঝি স্থানে এই রমেশ পড়েছিল। রমেশের চিৎকার ওই 2 নাইট গার্ডই শুনতে পেয়েছিলেন, কিন্তু এই ভয়ানক জায়গা সম্পর্কে তাদের আগের থেকেই ধারণা ছিল, তাই তারা একা একা ওই স্থানটিতে যাওয়ার সাহস করতে পারেননি। ওই গার্ড দুটোর মধ্যে একজন সাথে সাথেই আর্মি ক্যাম্পে খবর দেয়। খুব দ্রুত সময়ের মধ্যেই ওই আর্মি ক্যাম্প থেকে একটি গাড়ি সহ কয়েকজন ফোর্স ওই স্থানটিতে চলে আসে এবং নাইট গার্ড দুটোও ওই জায়গাটিতে চলে আসে এবং এসে দেখতে পায় রমেশের ক্ষত বিক্ষত একটি দেহ পড়ে আছে, কিন্তু কোনো ভয়ানক পিশাচ বা অন্য কোনো কিছু ওইখানে নেই। রমেশকে দ্রুতই একটি হসপিটালে নেওয়া হয়। হসপিটালের ডাক্তার রমেশের দ্রুত চিকিৎসা শুরু করেন। রমেশের অবস্থা ছিল অনেক ভয়ানক। তার পুরো শরীরই ছিল রক্তাক্তে ভরা। বেশ কিছু সময় চিকিৎসার পর রমেশের জ্ঞান ফেরে, আর জ্ঞান ফেরার পরে রমেশের সঙ্গে ঘটে যাওয়া এই ভৌতিক ঘটনাগুলি শেয়ার করে। রমেশের জ্ঞান ফেরার পরেও রমেশের অবস্থা ছিল খুবই ভয়ানক এবং গুরুতর। ডাক্তার রমেশকে দ্রুতই আইসিইউতে নেওয়ার পরামর্শ দেন। আইসিইউতে নেওয়ার ঘণ্টাখানেক পরে রমেশ মারা যান। রমেশের সামান্য সময়ের জন্য জ্ঞান ফেরার কারণেই হয়তো এই ভয়ানক একটি ঘটনা সকলে জানতে পেরেছিল। মূলত ওই জায়গাটি সম্পর্কে অনেকের অনেক ভয়ানক কিছু দেখা বা ভয়ানক কিছু ঘটার মতো তথ্য আগে থেকেই ছিল, কিন্তু এর মাঝে বেশ কিছু সময় আর কোনো ঘটনা বা আর কোনো কিছু ঘটেনি। এরকম একটি জায়গাতে এরকম একটি লোমহর্ষকর ভয়ানক ঘটনা ঘটতে পারে তারা কল্পনাও করতে পারেনি। মূলত ওই জিনিসটি ছিল আসলে রক্তক্ষেকো একটি ভয়ানক পিশাচ জিন। এই ঘটনাটি মাত্র 1 থেকে 1.5 মাস আগের একটি ঘটনা। আর এই ঘটনাটি আপনাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে আপনাদের মূল্যবান মতামত জানাবেন। আপনাদের সঙ্গে ঘটে যাওয়া অথবা আপনাদের পরিচিত কারোর সঙ্গে ঘটে যাওয়া ভৌতিক ঘটনাগুলি আমাদেরকে পাঠাতে পারেন। আমাদের ইমেল অ্যাড্রেসটি আবারও বলে দিচ্ছি। আমাদের ইমেল অ্যাড্রেসটি হচ্ছে bhuterbhoybd@gmail.com। এই ঠিকানায় আপনাদের সঙ্গে ঘটে যাওয়া বা আপনাদের পরিচিত কারোর সঙ্গে ঘটে যাওয়া ভৌতিক ঘটনাগুলি আমাদেরকে পাঠাতে পারেন। এই ঘটনাগুলি বিশ্বাস করা না করা সম্পূর্ণই আপনাদের ব্যক্তিগত ব্যাপার। প্রিয় লিসনার্স, চলুন এখন আমরা পরবর্তী ঘটনাতে চলে যাই। প্রিয় লিসনার্স, এখন যে ঘটনাটি আপনাদের সঙ্গে শেয়ার করতে যাচ্ছি, এই ঘটনাটি আমাদেরকে পাঠিয়েছেন মুজাহিদ মুজা।
উনার বাড়ি চাঁদপুর জেলার মতলব থানায়। আর এই ঘটনাটি মূলত ঘটেছিল চাঁদপুর সদর উপজেলার বিষ্ণুপুর গ্রামে। 1999 থেকে 2000 সালের মধ্যবর্তী একটি সময়ে এই বিষ্ণুপুর গ্রামের একটি মেয়ের সঙ্গে টাঙ্গাইল জেলার একটি ছেলের বিবাহ হয়। বিবাহটি পারিবারিকভাবে সম্পন্ন হয় এবং ধুমধামভাবেই এই বিবাহটি হয়। যথারীতি বিবাহ সম্পন্ন হওয়ার পরে বরপক্ষ মেয়েকে নিয়ে তাদের বাড়ির উদ্দেশ্যে রওনা দেয়। পরের দিন বৌভাতে আয়োজন শেষে ছেলে এবং মেয়ে দুজনেই আবার এই বিষ্ণুপুর গ্রামে চলে আসে। নতুন জামাই আসার কারণে বাড়িতে বেশ আনন্দের একটি বন্যা বয়ে যায়। বাড়ির সকলের মধ্যেই একটি অন্যরকম আনন্দ বিরাজ করছিল। ঠিক তার পরের দিন ওই কনের ছোট ভাই তার দুলাভাইকে বলল, আমাদের বাড়ি থেকে একটু দূরেই মেঘনা নদী রয়েছে, চলুন আমরা গোসল করে আসি। তো শালা দুলাভাই দুজনেই গোসল করার উদ্দেশ্যে বাড়ি থেকে বের হয়। রাস্তা দিয়ে যাওয়ার সময় ওই শ্যালকের কয়েকজন বন্ধুও তাদের সঙ্গে যোগ দেয়। তারা বেশ হাসি তামাশা করতে করতেই নদীর দিকে যেতে থাকলো। রাস্তার পাশে একটি ধান ক্ষেত ছিল। ওই ক্ষেতে তাদের গ্রামের কয়েকজন কৃষক কাজ করছিলেন। তারা জিজ্ঞেস করলেন, এই ছেলেটি কে? উত্তরে শ্যালক বলল, ইনি হচ্ছে আমাদের দুলাভাই। এই বলে ওই মুরব্বী লোকদের সঙ্গে এই দুলাভাইয়ের কিছুক্ষণ কথা হয় এবং তারপরে আবারও নদীর দিকে তারা যেতে থাকলো। দুলাভাইয়ের সঙ্গে ওই শ্যালকদের এত ভালো সম্পর্ক হয়েছিল যে তারা এত হাসি তামাশা করছিল যে তারা তাতেও মনে হচ্ছিল যে আনন্দ আরো কম হচ্ছে। তারা একবার দুলাভাইকে বলল, আমরা নদীর মধ্যে লুকোচুরি খেলবো। তো যে কথা সেই কাজ, তারা নদীর মধ্যে লুকোচুরি খেলার জন্য পরিকল্পনা করলেন এবং খেলা শুরু করলেন। কিছু সময় বেশ ভালোই খেলা করছিল। খেলা করতে করতে তারা একসময় লক্ষ্য করলেন তাদের দুলাভাই পানির নিচ থেকে আর উঠছে না। তারা ভাবলেন হয়তো সে ডুব দিয়ে উঠে আবারও ডুব দিয়েছেন। কিছু সময় এভাবে যাবার পরে প্রত্যেকেই লক্ষ্য করলেন দুলাভাইকে আর দেখা যাচ্ছে না। তখন সকলেই সকলকে জিজ্ঞেস করলেন, তোরা কি কেউ দুলাভাইকে দেখেছিস? তখন সবারই একটাই উত্তর, না, আমরা অনেকক্ষণ ধরে দুলাভাইকে দেখতে পাচ্ছি না। আমি ভেবেছিলাম দুলাভাই হয়তো বা দম নিয়ে আবার পানিতে ডুব দিয়েছে, কিন্তু আমি তো অনেকক্ষণ ধরেই দুলাভাইকে দেখতে পাচ্ছি না। এই কথাটি শোনার পরে সবাই দুলাভাইকে খুঁজতে চেষ্টা করলো। তারা বেশ কিছু সময় খোঁজার পরেও যখন দুলাভাইকে পাচ্ছিল না, তখন আবার তারা চিন্তা করলো হয়তো দুলাভাই আমাদের সঙ্গে দুষ্টমি করে বাড়িতে চলে গেছে। নদীর উপর সাইডেও তাদের দুলাভাইকে তারা দেখতে পাচ্ছিলেন না। তারা এবার ভাবলেন আমরা বাড়ির দিকেই যাই, বাড়িতে দেখে আসি। তারা যখন বাড়ির দিকে যেতে লাগলো তখন ওই কৃষকরা তখনও ওখানেই কাজ করছিলেন। তাদেরকে জিজ্ঞেস করলেন, আচ্ছা আমার দুলাভাইকে কি আপনারা যেতে দেখেছেন? তখন তারা বললেন, না তো, তোমরা যখন গিয়েছিলে গোসল করতে তারপরে এখান দিয়ে আর কেউ যায়নি। আমরা সারাদিন এখানেই ছিলাম, এখানেই কাজ করছি, কিন্তু দুলাভাইকে যাওয়া দেখিনি তোমাদের। এই কথাটি শোনার পরে সবার মধ্যে একটি ভয় কাজ করলো, তাহলে দুলাভাই কোথায় গেল? এই কথাটি শোনার পর সবার মধ্যে আতঙ্ক সৃষ্টি হলো এবং সবাই বলা বলি শুরু করলো, দুলাভাইকে আর পাওয়া যাচ্ছে না। এরপরে গ্রামের মধ্যে একটি হইচই সৃষ্টি হয়, দুলাভাইকে আর পাওয়া যাচ্ছে না। মেয়ের বাড়িতে খোঁজ দেওয়া হয়। মেয়ের বাড়ির সকলেই ওই নদীর কাছাকাছি চলে আসে এবং একটি হৃদয় বিদারক ঘটনার সৃষ্টি হয়। সদ্য বিবাহিত হওয়া এই মেয়েটিও অনেক কান্না করতে লাগলো। এদিকে গ্রামের আরো অনেক লোকজন পানিতে নেমে তাকে খোঁজার চেষ্টা করে। তাকে জাল দিয়েও বিস্তীর্ণ জায়গা জুড়ে খোঁজার চেষ্টা করে, কিন্তু কোনোভাবেই তাকে খুঁজে পাওয়া যাচ্ছিল না। এক পর্যায়ে একজন বলে ওঠে, আমাদের গ্রামের পার্শ্ববর্তী একটি গ্রামে একজন ভালো ডুবুরি আছে, তাকে নিয়ে আসলেই তো হয়। ঠিক তখনই কয়েকজন মিলে ওই ডুবুরিকে নিয়ে আসার জন্য রওনা দেয়, কিন্তু তাদের বাড়িতে গিয়ে তারা জানতে পারেন ডুবুরি বাসায় নেই, সে একটি বিশেষ কাজে শহরে গিয়েছে। তারা দ্রুতই শহরের দিকে যায় এবং যে জায়গাতে এই ডুবুরি থাকতে পারে সেই সকল জায়গাগুলোতে ডুবুরিকে খুঁজতে থাকে, কিন্তু তারা কোনোভাবেই পায় না। তারা আবারও ওই ডুবুরির বাড়িতে চলে আসে এবং ডুবুরির জন্য অপেক্ষা করতে থাকে। সন্ধ্যার পর ওই ডুবুরি তার বাড়িতে আসে এবং ডুবুরিকে সমস্ত ঘটনা খুলে বলা হয়। ডুবুরি সমস্ত ঘটনা শুনে ওনাদেরকে বলেন,
এখন তো রাত হয়ে গিয়েছে, এখন তো কোনোভাবেই সম্ভব না পানির নিচে তাকে খুঁজে পাওয়ার। আর রাত্রের বেলা তো কোনো কিছু দেখাও যায় না যে তাকে খুঁজে আনার চেষ্টা করা যাবে। আমি আগামীকাল খুব ভোরের বেলায় আপনাদের ওখানে যাব এবং তাকে খোঁজার চেষ্টা করব। এই বলে সবাইকে বিদায় করে দেন। পরের দিন সকালে ডুবুরি নিজে থেকেই ওই নদীর পাড়ে গিয়ে হাজির হন। তখন ওই নদীর পাড়ে শত শত মানুষের ভিড় ছিল। এই ডুবুরির একটি বিশেষ গুণ ছিল, এই ডুবুরি কোনো অক্সিজেন ছাড়াই 2-3 ঘন্টা পানির নিচে থাকতে পারতেন। তাই এই ডুবুরিকে মানুষ আলাদাভাবে চিনতেন। আর এই ডুবুরির আরও একটি বিশেষ গুণ রয়েছে, সেটি হচ্ছে এই ডুবুরির মাজায় সবসময় একটি গামছা থাকতো। আর এই গামছার একটি বিশেষ গুণ রয়েছে, তা হচ্ছে এই ডুবুরি যেখানেই কাজ করতে যান সেখানে ওই পানির উপরে এই গামছাটিকে ছেড়ে দেন এবং একটি বিশেষ দোয়া পরে ওই গামছাতে ফু দেন। এই গামছাটি যদি পানিতে ডুবে না যায় তাহলে সে পানিতে ডুব দেয়, আর এই গামছাটা যদি পানিতে ডুবে যায় তাহলে এই ডুবুরি আর ওই কাজ করেন না। কারণটি হচ্ছে এই পানির নিচে থাকা দেও দানব বা যে জন্তুগুলা থাকে তারাই নাকি এই দোয়াটি তাকে শিখিয়েছেন। এর জন্যই তিনি এভাবেই কাজ করেন। অনুরূপভাবে তার সেই গামছাটি সে মাজার থেকে খুলে ফেলেন এবং দোয়া পরে ওই গামছাটিতে ফু দিয়ে পানির উপরে ছেড়ে দেয়। কিন্তু আশ্চর্যজনকভাবে তিনি দেখতে পান এই গামছাটি দেওয়া মাত্রই কোনো একটি কিছু ওই গামছাটিকে জোরে পানির নিচে টান দিয়ে তলিয়ে দেয়। ডুবুরি এই দৃশ্যটি দেখে ভয় পেয়ে যায়, কারণ তার জীবনে সে কখনো এভাবে গামছা ডুবে যেতে দেখেনি। গামছা ডুবে যেতে পারে, কিছুটা ধীরে ধীরে ডুবে যেতে পারে, কিন্তু গামছাটি দেওয়া মাত্র এইভাবে গামছা ডুবে যাওয়াটি কোনো স্বাভাবিক ঘটনা নয়। তিনি আবারও গামছাটিতে ফু দেয় এবং পানির উপরে ভাসিয়ে দেয়, কিন্তু এবারও দেওয়া মাত্রই যেন মনে হচ্ছিল নিচের থেকে কোনো একটি কিছু দ্রুতই গামছাটিকে টান দিয়ে ডুবিয়ে দিচ্ছে। ডুবুরি এবার উপরে চলে আসে এবং ওই মেয়ের বাড়ির প্রত্যেককে বলেন, আমার দ্বারা এই কাজটি করা সম্ভব নয়। আমি মূলত যে প্রসেসে কাজ করি সেইভাবে আমি এখানে কাজ করতে পারছি না, কারণ আমাকে আগেই সিগন্যাল দেওয়া হয়েছে যে এখানে কাজ করা আমার জন্য সুবিধাজনক নয়, আমার জন্য বিপদ হতে পারে। ডুবুরির এই কথা শুনে মেয়ে পক্ষের বাড়ির সকলেই কান্নায় ভেঙে পড়েন। বিশেষ করে সদ্য বিবাহ হওয়া ওই মেয়েটি এই ডুবুরিকে বলেন, আমি আপনার মেয়ের মতো, আমি যদি আজ আপনার মেয়ে হতাম তাহলে কি আপনি এই কাজটি করে দিতেন না? ওই মেয়েটির অঝোর কান্না এবং অনুরোধে এই ডুবুরির মনটা গলে যায়। ডুবুরি বলেন, মা, তুমি আমাকে যে কথাটি বললে আমি এই কথাটি ফেলতে পারবো না, কারণ তোমার মতোই আমারও একটি মেয়ে রয়েছে। আমি জানি এই কাজটি করলে আমার মৃত্যু হতে পারে, কিন্তু তোমার মতো যেহেতু আমার একটি মেয়ে রয়েছে তাই আমি এই কাজটি করব। জানি না আমি ডুব দেওয়ার পরে আর উঠে আসতে পারবো কি না, কিন্তু আমি চেষ্টা করব তোমাদের এই কাজটি করে দিতে। এই কথাটি বলে ডুবুরি আস্তে আস্তে পানির নিচে ডুব দিতে থাকেন। সকলের মধ্যে একটি উত্তেজনাপূর্ণ সময় পার হচ্ছিল। সবাই চিন্তা করলো কি হতে যাচ্ছে, কি হবে বা এইখানে আজকে। ডুবুরি ডুব দিল। 5 মিনিট, 10 মিনিট, আধা ঘন্টা হয়ে যায়, তারপরে ডুবুরি আর ফিরে আসে না। তখন সবার মধ্যে আবার একটি ভীতি সৃষ্টি হলো, এই ডুবুরির সাথে কোনো খারাপ কিছু হচ্ছে কিনা, বা ডুবুরি কেন ফিরে আসছে না। এরকম বেশ কিছু সময় যাওয়ার পরে ডুবুরি প্রায় 1 ঘন্টা পরে নিচ থেকে উঠে আসতে দেখে সবাই। ডুবুরিকে উঠে আসতে দেখে সবার মধ্যে একটু স্বস্তি কাজ করে। ডুবুরি উঠে আসার পরে উপরে সকলকে একটি ভয়ানক তথ্য জানান। আমি যখন নদীতে ডুব দিলাম এবং গভীরে যাওয়ার চেষ্টা করছিলাম, তখন ধীরে ধীরে আমি এমন একটি জায়গায় পৌঁছালাম যেখানে কোনো পানি নেই। একটি অন্যরকম জগতের মধ্যে আমি পৌঁছে গেলাম। সেখানে আমি নিঃশ্বাস নিতে পারছিলাম, কোনো পানির অস্তিত্ব ছিল না। আমি যখন কিছুটা দূরে আরেকটু গেলাম তখন দেখতে পেলাম একটি অবয়ব একটি বিশাল সিংহাসনের উপরে বসে আছে এবং আমাকে উদ্দেশ্য করে বলল, আমি তোকে সাবধান করে দেওয়ার পরেও তুই নিচে এসেছিস? তোর এত বড় সাহস! তোর গামছা 2 বার ডুবিয়ে দেওয়ার পরেও তুই কোন সাহসে আমাদের এইখানে আসলি?
তোর তো ক্ষতি হবেই, আমরা না চাইলেও অন্য কেউ তোর ক্ষতি করবে, তুই কেন এসেছিস? তখন ডুবুরি ওই জিনিসকে উদ্দেশ্য করে সমস্ত কিছু খুলে বলল। তখন ওই জিনিসটি বা ওই অবয়বটা জিনিসটি এই ডুবুরিকে বলল, ওই ছেলেটি আমাদের এখানেই আছে, কিন্তু তাকে আর তোরা কখনো জীবিত খুঁজে পাবি না। হয়তোবা তার মৃতদেহটা তোরা পেতে পারিস, কিন্তু জীবিত আর পাবি না। আর এই দেহটাও যদি তুই নিতে চাস তাহলে তোর আরো ক্ষতি হবে, তুই সেটা কল্পনাও করতে পারবি না। তুই ফিরে যা, তারপরেও তোর ক্ষতি কিছুটা হবেই, সেটা আমি না করলেও অন্য কেউ তোর ক্ষতি করবে, তুই ফিরে যা। এই কথা বলার পরে ডুবুরি ওইখান থেকে চলে আসে এবং উপরে থাকা সমস্ত লোকদেরকে এই কথা বললে ওই সদ্য বিবাহ হওয়া ওই মেয়েটি কান্নায় ভেঙে পড়েন। আর গ্রামের প্রত্যেকটি মানুষের মধ্যে একটি কষ্ট বা অজানা ভয় কাজ করতে লাগলো। তখন ডুবুরি আবারও বলল, মা তুমি কি চাও? তুমি কি চাও আমি ওই দেহটি নিয়ে আসি? ওই দেহটি নিয়ে আসতে চাইলে আমার কিন্তু ক্ষতি হবে, আমি মারাও যেতে পারি। এ কথা শোনার পরেও ওই মেয়ে পক্ষের বা ওই মেয়েটি বলে উঠল, আমি জীবিত না পাই, কিন্তু মৃতদেহটিও যেন আমি পাই, সেই ব্যবস্থাটি আপনি করেন, আমি মৃতদেহটি চাই। এ কথাটি বলার পরে ওই ডুবুরিটি আবারও সবার কাছ থেকে বিদায় নেন এবং ওই লাশটি আনার উদ্দেশ্যে আবারও পানির নিচে ঝাঁপ দেন। আবারও 10-20 মিনিট করে বেশ কিছু সময় যেতে থাকে। ঠিক 40-50 মিনিটের মাথায় ডুবুরি সেই মৃতদেহটি তুলে আনেন, কিন্তু মৃতদেহটি তখনও দেখে মনে হচ্ছিল কিছু আগেও হয়তো এই দেহে প্রাণ ছিল। আর একটা জিনিস সবাই লক্ষ্য করেন, এই মৃতদেহের পেটে কোনো পানি ছিল না। পানির নিচে ডুবে একজন মানুষ মারা গেলে যে অবস্থাটি হয় তার কোনো চিহ্ন এই দেহে ছিল না। মৃতদেহটির এই সমস্ত ব্যাপার দেখে সকলেই বুঝতে পারেন এই ছেলেটির সঙ্গে ভালো কিছু ঘটেনি, অবশ্যই তার সাথে ভয়ানক কোনো ঘটনা ঘটেছিল। আর এরপরে ওই ডুবুরিটাও সবার কাছ থেকে বিদায় নিয়ে চলে যায়। ডুবুরি এরপরেও বিভিন্ন জায়গায় বিভিন্ন কাজ করেছিলেন, তার সাথে আর কোনো ভৌতিক ঘটনা ঘটেনি। তবে এই ঘটনার 5 বছর পরে এই ডুবুরির কাছে সাধারণভাবেই একটি কল আসে, আর তা হচ্ছে মেঘনা নদীর কোনো একটি জায়গায় একটি ট্রলার ডুবে যাওয়ার কারণে ট্রলারটি উদ্ধারের জন্য এই ডুবুরিকে বলা হয়। ডুবুরি সাধারণভাবেই সে ওই কাজটি করার উদ্দেশ্যে রওনা দেয়। ডুবুরিটি যখন ওই ট্রলারটি উদ্ধার করার জন্য ডুব দিয়েছিলেন, বেশ কিছু সময় যাওয়ার পরেও যখন ওই ডুবুরি উঠছিলেন না, তখন অনেকেই চিন্তা করতে লাগলেন এই সাধারণ একটি ট্রলার উঠানোর জন্য এই ডুবুরির তো এত সময় লাগার কথা নয়। তারপরে অনেকে চিন্তা করলেন বিভিন্ন সমস্যা থাকতেই পারে বা অন্যান্য কোনো ত্রুটি থাকতেও পারে, যার জন্য তার কাজ করতে একটু বেশি সময় লাগছে। সাধারণ সময়ের চেয়ে যখন বেশি সময় লাগছিল আর এই ডুবুরি যখন উঠছিলেন না, তখন এই ডুবুরির মেয়ের জামাইও ছিলেন এরকমই একজন ডুবুরি। তখন তাকেও খোঁজ দেওয়া হয়। আর যে ডুবুরিটি পানিতে ডুব দিয়েছিলেন সে ডুবুরি তার মেয়ের জামাইকেও এই ধরনের শিক্ষা আগে থেকে দিয়েছিলেন। পানিতে ডুব দেওয়ার আগে তাকে এই কাজগুলো করে পানির নিচে যেতে হতো। তো সেও এই ধরনের কাজ সেরে পানির নিচে ডুব দেয় এবং ডুব দিয়ে কিছু সময় পরে উপরে থাকা সকলে দেখতে পান নিচ থেকে ওই ডুবুরির লাশ নিয়ে আসা হয়েছে। সকলে অবাক হয়ে যায় এবং সবাই চিন্তা করে এই ডুবুরি এভাবে মারা যাওয়ার কারণই বা কি, কারণ উনি পানির নিচে অনেক সময় ধরে অক্সিজেন ছাড়া চলতে পারেন। এই ঘটনা বেশ কিছুদিন যাওয়ার পরে ওই ডুবুরি তার মেয়েকে একটি ঘটনা শেয়ার করেছিলেন। তিনি জানান ট্রলারটির নিচে এই ডুবুরিকে নিচে খুঁজে পাওয়া গিয়েছিল। এটি কিভাবে সম্ভব? কারণ ট্রলারটি তো আগেই ডুবেছিল, আর ওই ডুবন্ত ট্রলারের তলদেশে মাটির তলায় এই ডুবুরি বা কেন গিয়েছিল বা ওখানেই কেন তাকে পাওয়া গেল, এর কোনো উত্তর আজও পাওয়া যায়নি। তবে অনেকে চিন্তা করল যেহেতু 5 বছর আগে একটি ভয়ানক ঘটনা ঘটেছিলেন আর ওই ডুবুরিটি ওই মৃতদেহটিকে একটি বিশেষ জায়গা থেকে তুলে এনেছিলেন আর তারা তাকে বলেছিলেন তোর এক সময় না এক সময় একটি ক্ষতি হবেই, সেটি আমি করি আর যেই করুক তোর একটি ক্ষতি হবেই। হয়তোবা তার প্রেক্ষিতেই এই ডুবুরির সাথে এই ভয়ানক ঘটনার মাধ্যমে তার মৃত্যু হয়।
তো এই ছিল আজকের ঘটনাটি। ঘটনাটি বেশ রহস্যময় এবং ভয়ানক। প্রকৃতিতে কত রকম ঘটনাই না ঘটে, বিশেষ করে পানির নিচে যে কত ধরনের ঘটনা ঘটতে পারে তা আমাদের কল্পনার বাইরে। আরেকটি বিষয় অজানায় থেকে গেল, ওই ছেলেটির সঙ্গে কেনই বা এই ধরনের ঘটনা ঘটে গেল। পানিতে গোসল করতে নেমে সে নিখোঁজ হয়ে গেল, কেনই বা এই ঘটনা ঘটেছিল, এই ঘটনাটি অজানায় থেকে গেল। প্রিয় লিসনার্স, ডুবুরির সঙ্গে ঘটে যাওয়া এরকম হৃদয় বিদারক মর্মান্তিক একটি ঘটনা আপনাদের কাছে শেয়ার করলাম। ঘটনাটি আপনাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে আপনাদের মূল্যবান মতামত জানাবেন। সাথে সাথে আমাদের ভিডিওতে একটি লাইক করতে ভুল করবেন না। প্রিয় লিসনার্স, আপনাদের সঙ্গে ঘটে যাওয়া বা আপনাদের পরিচিত কারোর সঙ্গে ঘটে যাওয়া ভৌতিক ঘটনাগুলি চাইলে আমাদেরকে পাঠাতে পারেন। আমাদেরকে ইমেল করার ঠিকানা bhuterboybd@gmail.com। এই ঠিকানায় আপনাদের সঙ্গে ঘটে যাওয়া বা আপনাদের পরিচিত কারোর সঙ্গে ঘটে যাওয়া ভৌতিক ঘটনাগুলি আমাদেরকে পাঠাতে পারেন। এই ঘটনাগুলি বিশ্বাস করা না করা সম্পূর্ণই আপনাদের ব্যক্তিগত ব্যাপার। এই বিষয়ে আমাদের কোনো মন্তব্য নেই। প্রিয় লিসনার্স, চলুন আমরা আজকের পরবর্তী ঘটনাতে আমরা চলে যাই। প্রিয় লিসনার্স, এখন যে ঘটনাটি আপনাদের সঙ্গে শেয়ার করতে যাচ্ছি, এই ঘটনাটি আমাদেরকে পাঠিয়েছেন রাহাত ভাই। আর এই ঘটনাটি মূলত মর্গ রিলেটেড একটি ঘটনা। আপনারা অনেকেই মর্গ রিলেটেড ঘটনা শুনতে চেয়েছেন, কিন্তু মর্গ রিলেটেড ঘটনা সচরাচর আমাদের কাছে আসে না। আর যেহেতু একটি ঘটনা আমরা পেয়েছি, তাই এই ঘটনাটি আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি। এই ঘটনাটি মূলত রমজান ভাই নামে একজন ভাইয়ের সঙ্গে এই ঘটনাটি ঘটেছিল। ঘটনাটি 2016 সালের আগস্ট মাসের 29 তারিখ রাতে ঘটেছিল। রমজান ভাই ছিলেন ঢাকার একটি নামকরা হসপিটালের ওয়ার্ড বয়। সঙ্গত কারণে তার হসপিটালের নামটি আমরা প্রকাশ করতে পারছি না। তবে সেদিন রমজান ভাইয়ের একটি চাচাতো ভাই রোড অ্যাক্সিডেন্টে মারা যান। রোড অ্যাক্সিডেন্টে মারা যাওয়ার কারণে ওই লাশটিকে মর্গে পাঠানো হয়। পোস্টমর্টম করার পরে ওই লাশটিকে ওখানেই রাখা হয়েছিল। যেহেতু অনেক রাত হয়েছিল, তাই সেদিন ওই লাশটিকে আর নেওয়া হয়নি। তবে বিশেষ কাজের জন্য রমজান ভাইকে ওই রাত্রের বেলা ওই মর্গে থাকতে হয়েছিল। যেহেতু রমজান ভাই একটি হসপিটালের ওয়ার্ড বয় ছিলেন, তাই ওই মর্গের সকলেই তাকে চিনতেন এবং সবার সঙ্গেই রমজান ভাইয়ের একটি ভালো সম্পর্কও ছিল। রমজান ভাইয়ের সাথে সকলের কথা হচ্ছিল কিভাবে এই তার ভাই মারা গিয়েছে বা অ্যাক্সিডেন্ট হয়েছে। অনেকের সঙ্গেই এই বিষয়টি নিয়ে এসে কথা বলল। রমজান ভাইয়ের যে ভাইটি অ্যাক্সিডেন্ট করেছে তার সাথে রমজান ভাইয়ের বেশ ভালো একটি সুসম্পর্কও ছিল। এর জন্য রমজান ভাই বেশ দুঃখ পাচ্ছিল, কারণ গতকালও তার ওই চাচাতো ভাইয়ের সঙ্গে তার বেশ কিছু সময় পার হয়েছিল, আর আজকে সে অ্যাক্সিডেন্টে মারা গিয়েছে। তাটি চিন্তা করতে করতেই তার চোখ দিয়ে অঝরে পানি বের হয়ে আসলো। সময়টি ছিল রাত 2টো। তার কেন জানি মনে হচ্ছিল তার ভাই মারা যায়নি, তার ভাই এখনো জীবিত আছে। এ কথাটি তার বারে বারে কেন জানি মনে হচ্ছিল। আর যেহেতু ওই মর্গের পাশের একটি রুমেই এই রমজান ভাই রাত্রের বেলা ছিলেন, তাই তার বারে বারে মনে হচ্ছিলেন ওই রুম থেকে কোনো একটি আওয়াজ তার কানে ভেসে আসছে। রমজান ভাই অনেকক্ষণ এইরকম একটি শব্দ বা এই কথা চিন্তার কারণে সে ভাবলেন, আমি তো এখানে রেগুলারই আসা যাওয়া করি, এখানে সব কিছুর সঙ্গে আমি পরিচিত, আমি একটু ঘুরে দেখে আসি না আসলে কি হচ্ছে ভিতরে, এই শব্দই কেন আমার কানে বারবার আসছে। রমজান ভাই রুমের কাছে গিয়ে দেখলেন রুমটি তালাবদ্ধ। এরপর রমজান ভাই আবারও তার রুমে চলে আসেন, কিন্তু বারবার এই ধরনের চিন্তা এবং পাশের রুম থেকে ভেসে আসা শব্দ কেমন যেন তার সহ্য হচ্ছিলেন না। তাই রমজান ভাই চিন্তা করলেন, এই রুমের চাবিটি নিয়ে এই রুমের থেকে আমি ঘুরে আসি। যে কথা সেই কাজ। মর্গের চাবিটি যার কাছে রাখা হয়, রমজান ভাই তার কাছে গেলেন এবং সমস্ত কথা তাকে খুলে বললেন। রমজান ভাই সহ ওই ভাইটি এই মর্গের রুমের উদ্দেশ্যে আসতে লাগলেন, কিন্তু বিশেষ একটি কাজে আবারও ওই ব্যক্তিকে পেছনে যাওয়ার প্রয়োজন হয়। আর মর্গের চাবি যার কাছে ছিল সে এবং রমজান ভাই ছিল পূর্ব পরিচিত। তাই রমজান ভাইয়ের কাছে চাবিটি দিয়ে বললেন, আপনি চাবিটি দিয়ে দরজা খুলতে থাকেন, আমি এখনই আসছি।
এই বলে ওই ব্যক্তিটি পেছন দিকে চলে যায়, আর রমজান ভাই চাবিটি নিয়ে মর্গের দরজাটি খুলে ফেলেন। রমজান ভাইয়ের মধ্যে মর্গ রিলেটেড কোনো ভৌতিক ঘটনা এর আগে ঘটেনি, বা কোনো ভয় তার মধ্যে তখন পর্যন্ত ছিল না। তাই সে স্বাভাবিকভাবেই দরজাটি খুলে মর্গের মধ্যে প্রবেশ করলেন। ভেতরে ঢোকার পরে রমজান ভাই দেখতে পেলেন তার ওই ভাইটিকে মাঝামাঝি একটি জায়গায় স্ট্রেচারে রাখা রয়েছে। রমজান ভাই ওই লাশটিকে দেখেই অঝরে কাঁদতে লাগলেন। যে ভাইটি কালকেও ছিল সুস্থ সবল, আজকে এই ভাইটি আর এই দুনিয়াতে নেই, মারা গিয়েছে। এই কথাগুলো চিন্তা করতে করতে হঠাৎ করেই ইলেকট্রিসিটি চলে যায়। ইলেকট্রিসিটি চলে যাওয়ার কারণে পুরো রুমটি অন্ধকারে ঢেকে যায়। অন্ধকার হবার কারণে আর ওই সময় রমজান ভাইয়ের কাছে ফোন না থাকার কারণে সে আর কোনো কিছু দেখতে পাচ্ছিলেন না। এজন্য রমজান ভাই আন্দাজে বাইরে বের হওয়ার চেষ্টা করলেন, কিন্তু সে যখনই বাইরে যাওয়ার চেষ্টা করবেন তখনই মনে হচ্ছিল পেছন থেকে তার ওই ভাই রমজান ভাইয়ের নাম ধরে ডাক দিলেন। রমজান ভাই এটিকে ভুল মনে করে সে আবার সামনে যেতেই লাগলেন, কিন্তু আবারও পিছন থেকে রমজান নাম ধরে ডাকলেন। ডাকটি ছিল খুবই সাধারণ, আর খুব আস্তেই রমজান নাম ধরে ডাকলেন। রমজান ভাই যখন পিছন দিকে ঘুরে তাকালেন তখন তিনি অন্ধকারে কিছুই দেখতে পাচ্ছিলেন না। তিনি আবারও মনের ভুল ভেবে দরজার কাছাকাছি চলে আসতে লাগলেন। ঠিক ওই সময় মনে হলো আবারও জোরে করে রমজান ভাই বলে ডেকে উঠল, কিন্তু এবার যখন সে পিছন দিকে তাকালো সে আর নিজেকে ধরে রাখতে পারেনি। সে পেছন দিকে তাকিয়ে একটি ভয়ঙ্কর দৃশ্য দেখতে পেলেন। সে দেখতে পেলেন ওই স্ট্রেচারে শুয়ে নয়, তার ভাই বসে চোখ বড় বড় করে তাকে ডাকছেন। আরেকটি বিষয়, এই অন্ধকারের মধ্যেও, চারিপাশে অন্ধকার থাকলেও ওই লাশটিকে দেখে মনে হচ্ছিল ওই লাশের মধ্যে থেকে একটি অজানা আলো বের হচ্ছিল। রমজান ভাই দেখতে পেলেন চারিদিকে অন্ধকার থাকা সত্ত্বেও শুধুমাত্র তার ওই ভাইটিকে সে স্পষ্ট দেখতে পাচ্ছিলেন। অনেক বড় বড় লাল লাল একটি চোখ তার দিকে ভয়ঙ্কর দৃষ্টি নিয়ে তাকিয়েছিলেন। এই দৃশ্যটি দেখে রমজান ভাই নিজেকে ধরে রাখতে পারেনি, সে ওখানে জ্ঞান হারিয়ে ফেলে। রমজান ভাইয়ের কিছু সময় পরে আবারও জ্ঞান ফিরে আসে। জ্ঞান ফেরার পরে রমজান ভাই দেখতে পায় তখনও ওই রুমে ইলেকট্রিসিটি আসেনি, আর সে নিচের ফ্লোরেই শুয়ে আছে। সে যখন আবারও উঠে দাঁড়ালো তখন দেখতে পেলেন এবার ওই দরজাটি সে আর খুঁজে পাচ্ছে না। রুমের চারিদিকে সে ঘুরে বেড়াচ্ছে, কিন্তু রুমের দরজা সে কোথাও খুঁজে পাচ্ছে না। সে এবার প্রচণ্ড ভয় পেল। সে ভাবছে কি ব্যাপার, আমার সাথে কি ধরনের ঘটনা ঘটছে, আর এখানকার সব কিছুই আমার পরিচিত, কিন্তু আমি দরজা খুঁজে পাচ্ছি না কেন। এভাবে বেশ কিছু সময় মর্গের মধ্যে ঘুরে বেড়ানোর পরেও যখন দরজা খুঁজে পাচ্ছিলেন না, তখন রমজান ভাই আরেকটি বিষয় লক্ষ্য করলেন। 4-5 জন মানুষ যদি একত্রিত হয়ে একই কথা বলে তাহলে যেমন একটি কণ্ঠস্বর বা ধ্বনি শোনা যায়, ঠিক ওইরকম কোনো একটি শব্দ শুনতে পাচ্ছেন। রমজান ভাই তখন পূর্বের কথাগুলো আবারও মনে করলেন। এই কথাটা চিন্তা করতে করতেই তার মনে হলো কেউ তার একটি হাত ধরে আছে। রমজান ভাই যখন তার ওই হাতের দিকে তাকায় তখন দেখতে পায় একটি লাশের হাত রমজান ভাইয়ের হাতটিকে শক্ত করে ধরে আছে। রমজান ভাই এবারও প্রচণ্ড পরিমাণে ভয় পেয়ে যায় এবং চিৎকার করতে থাকেন। কিছুক্ষণ পরেই ইলেকট্রিসিটি চলে আসে এবং যে ভাইটির কাছে এই মর্গের চাবি ছিল তিনিও এই মর্গের কাছে চলে আসে। রমজান ভাই দ্রুতই ওই ভাইটিকে জড়িয়ে ধরলেন এবং কাঁদতে লাগলেন। তখন ওই ভাইটি রমজান ভাইকে জিজ্ঞেস করলেন, কি হয়েছে, আপনাকে এমন বিষণ্ণ কেন দেখাচ্ছে? তখন রমজান ভাই এই সমস্ত ঘটনাগুলো ওই ভাইয়ের কাছে শেয়ার করে। তখন ওই ভাইটি রমজান ভাইকে সাহস দেয়। মর্গ রিলেটেড অনেক ধরনের ঘটনাই কম বেশি সবার সঙ্গে ঘটে থাকে, এটি ভয় পেয়ে কোনো লাভ নেই, কারণ এটি তাদের কর্ম। এরপরে ওই ভাইটি রমজান ভাইকে নিয়ে তাদের পার্শ্ববর্তী আরেকটি রুমের মধ্যে নিয়ে যায়। সেখানে রাত্রিযাপন শেষে সকালে রমজান ভাই এবং তাদের অন্যান্য পরিবারের সকলে এসে তার ওই ভাইয়ের লাশটি নিয়ে গ্রামের বাড়ির উদ্দেশ্যে রওনা দেয় এবং তাকে দাফন করা হয়। এরপরেও রমজান ভাইয়ের সঙ্গে আরও বেশ কয়েকটি ঘটনা ঘটে। এর মধ্যে কেটে যায় প্রায় 5টি বছর। এর মধ্যে
দু একবার রমজান ভাই ওই ভাইটিকে স্বপ্নে দেখেছিলেন। স্বপ্নে এসে ওই ভাইটি বলেছিলেন, তুমি আমাকে নিয়ে যাও ভাই, আমি এখানে ভালো নেই, তুমি আমাকে নিয়ে যাও। এরকম বেশ কয়েকবার স্বপ্ন এই রমজান ভাই দেখেছিলেন। সর্বশেষ রমজান ভাই আরো একটি ভয়ঙ্কর ঘটনার সাক্ষী হন। আর তা হচ্ছে, রমজান ভাই ঈদের মধ্যে একবার বাড়িতে গিয়েছিলেন ছুটিতে। ঈদের ছুটি পাবার কারণে তার কর্মস্থল থেকে বাড়ির উদ্দেশ্যে যখন রওনা দিয়েছিলেন তখন অনেক রাত হয়ে গিয়েছিল। রাস্তার মধ্যে তেমন কোনো সমস্যা হয়নি। রমজান ভাই বাস থেকে নেমে যখন বাড়ির উদ্দেশ্যে রওনা দেয় তখন ছিল রাত 3টা। অনেক রাত হওয়ার কারণে আর তাদের বাড়িটি খুব বেশি দূরে না হওয়ার কারণে সে হেঁটেই রওনা দিলেন। তাদের বাস স্ট্যান্ড থেকে বাড়ির রাস্তা ছিল প্রায় 2 কিলোমিটার। তাদের রাস্তার বর্ণনা যদি একটু দেই তাহলে লিসেনারদের বুঝতে একটু সুবিধা হবে। বাস স্ট্যান্ড থেকে তাদের বাড়ি যাওয়ার রাস্তাটি ছিল আঁকাবাঁকা গ্রামের মধ্য দিয়ে ছোট্ট একটি জঙ্গলের মতো কিছু একটি পার দিয়ে একটি বড় মাঠ পার করে তাদের বাড়িতে যেতে হতো। তাদের বাড়ি যাওয়ার যে রাস্তাটি ছিল সে রাস্তাটি নিয়ে কোনো ভৌতিক ঘটনা নেই, তবে রাত্রের বেলা ওই রাস্তাতে চলাফেরা করলে গায়ের মধ্যে একটি ছমছমা অনুভূতি সৃষ্টি করে। তো যেই কথা সেই কাজ, সে বাড়ির উদ্দেশ্যে যেতে লাগলেন। সে যখন ওই জঙ্গলটা পার করে মাঠের কাছাকাছি যাবে ওই সময় মনে হলো পেছন থেকে তাকে কেউ একজন ডাক দিল। সে চিন্তা করলো এত রাত্রের বেলা আমাকে কেই বা ডাক দিবে। রমজান ভাইকে দ্বিতীয়বার আবারও ডাক দেওয়া হয়। রমজান ভাই এবার যখন পিছন দিকে ঘুরে তাকালো তখন দেখতে পেল তার ওই ভাইটি তাকে ডাকছে। তার ওই ভাইটিকে দেখে অনেক খুশি হলেন, কারণ অনেক দিন ধরে তার ভাইয়ের সাথে তার কোনো দেখা বা সাক্ষাৎ নেই। কিন্তু রমজান ভাই ভুলিয়ে গিয়েছিলেন যে তার ভাই 5 বছর আগে মারা গিয়েছে। রমজান ভাই খুব সাধারণভাবেই তাকে ডাক দিলেন যে, কি ব্যাপার, তুই এত রাত্রে এখানে কেন? তখন সে বলল, আমার কর্মস্থল থেকে আসতেও আমার দেরি হয়েছে, তাই পিছন থেকে দেখলাম তুমি যাচ্ছ আর তোমাকে ডাক দিলাম, চলো একসাথেই বাসার দিকে যাই। রমজান ভাই এবং রমজান ভাইয়ের ওই মৃত ভাইয়ের রূপে আসা ওই জিনিসটিও রমজান ভাইয়ের সাথে অনেক গল্পগুজব করতে করতে বাড়ির উদ্দেশ্যে যেতে লাগলো। রমজান ভাই যখন বাড়ির কাছাকাছি চলে এসেছিল তখন ওই জিনিসটি বলল, ভাই তুমি বাড়ির ভিতরে যাও, আমি 2 মিনিট পরেই বাড়িতে আসছি। রমজান ভাই তখন বলল, ঠিক আছে, আমি বাসায় যাচ্ছি, তুই আয়। এই বলে রমজান ভাই বাড়ির ভিতরে গেল এবং বাড়ির সকলেই রমজান ভাইকে দেখে অনেক খুশি হলো, কারণ এমনিতেই 2 দিন পর ঈদ, আর ঈদের আগে পরিবারের একটি সদস্য বাড়িতে এসেছে, তাই সকলেই কম বেশি খুশি হলেন। কিছুক্ষণ পর রমজান ভাই তার ওই মৃত ভাইয়ের কথা সবাইকে বললেন, আর ওই মৃত ভাইয়ের নামটি ছিল ইমন। রমজান ভাই বললেন, কি ব্যাপার, ইমন এখনো আসছে না কেন? সবাই রমজান ভাইয়ের এই কথাটি শুনে অবাক হয়ে যায়। রমজান ভাই বাড়ির সকলের মুখের দিকে তাকিয়ে বললেন, কি ব্যাপার, তোমরা এভাবে আমার দিকে তাকিয়ে আছো কেন? তখন বাড়ির সবাই রমজান ভাইকে বললেন, তুই ইমনের সাথে এসেছিস মানে? ইমনকে কোথায় পেলি? ইমন 5 বছর আগে মারা গিয়েছে, তুই ভুলে গেছিস? ঠিক তখনই রমজান ভাইয়ের মাথায় যেন আকাশ ভেঙে পড়ল। রমজান ভাই চিন্তা করলেন, ঠিকই তো, রমজান তো 5 বছর আগে মারা গিয়েছে, তাহলে আমার সাথে কে আসলো রমজানের মতো ওই অবয়বটি? তখন রমজান ভাই সমস্ত কথাগুলো শেয়ার করলো। তখন সবাই ভাবলেন, রমজান ভাইয়ের সাথে ইমনের রূপ নিয়ে যে জিনিসটি এসেছিল এটা হয়তো বা কোনো জিন হবে। এরপর রমজান ভাই তার ওই ভাইটির জন্য অনেক দোয়া করেন। এরপর থেকে রমজান ভাই আর কোনো ঘটনার সাক্ষী বা তার সাথে তার ওই ভাইটিকে নিয়ে আর কোনো ভৌতিক ঘটনাও ঘটেনি। রমজান ভাই এরপর থেকে স্বাভাবিক জীবনযাপনও পার করছিলেন। তো এই ছিল আজকের এপিসোডের সর্বশেষ ঘটনা। ঘটনাটি আপনাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে আপনাদের মূল্যবান মতামত জানাবেন। আর প্রতিটি ভিডিওতে প্লিজ একটি লাইক, শেয়ার আর সাবস্ক্রাইব করতে ভুল করবেন না। এই ঘটনাগুলি বিশ্বাস করা না করা সম্পূর্ণই আপনাদের ব্যক্তিগত ব্যাপার। এ বিষয়ে আমাদের কোনো মন্তব্য নেই। মানুষের সঙ্গে কত রকমই ভৌতিক ঘটনা ঘটে থাকে, এগুলো আমরা না জানলে হয়তো বা জানতেই পারতাম না মানুষের সাথে কত রকমই ঘটনা ঘটে। প্রিয় লিসেনার্স, আপনাদের সঙ্গে ঘটে যাওয়া অথবা আপনাদের পরিচিত কারোর সঙ্গে ঘটে যাওয়া ভৌতিক ঘটনাগুলি আমাদের সঙ্গে শেয়ার করতে পারেন।
আমাদের কাছে ঘটনা পাঠানোর ঠিকানা bhuterbhoybd@gmail.com। এই ইমেল অ্যাড্রেসে আপনাদের সঙ্গে ঘটে যাওয়া ভৌতিক ঘটনাগুলি পাঠাতে পারেন। প্রিয় লিসেনার্স, পরবর্তী এপিসোড শোনার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন। আসসালামু আলাইকুম।